দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একদম নতুন একটি অধ্যায় শুরু করেছিলাম, অধ্যায় 8, দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমরা গত ক্লাসে গ্যালিলিও রূপান্তর পর্যন্ত পড়েছিলাম। আমরা সবাই জানি গ্যালিলিও রূপান্তর তত একটা যুক্তিযুক্ত না এবং খুব একটা কার্যকরীও হয়নি। তো গ্যালিলিওর পরে আসলো লরেঞ্জের রূপান্তর। আজকে আমরা লরেঞ্জের রূপান্তর শুরু করব। লরেঞ্জের রূপান্তর বলার আগে কিছুটা ইতিহাস টেনে নেওয়া দরকার তোমাদের বোঝার সুবিধার্থে। মাইকেলসন ও মৌলির পরীক্ষার ফলাফলের উপর প্রতিষ্ঠিত করে আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য অনুসারে আলোর দ্রুতি পর্যবেক্ষণ দ্রুতির উপর নির্ভর করে না, আমরা তা আগেই জানতে পেরেছি। কিন্তু গ্যালিলিও রূপান্তর অনুসারে আলোর দ্রুতি পর্যবেক্ষণ দ্রুতির উপর নির্ভরশীল। সুতরাং গ্যালিলিও রূপান্তর চিরায়ত বলবিদ্যার অনেক ঘটনা ব্যাখ্যা দিতে সমর্থ হলেও আপাতদৃষ্টিতে সত্য মনে হলেও আইনস্টাইনের স্বীকার্যের সাথে মোটো সঙ্গতিপূর্ণ নয়। তাই এমন একটি রূপান্তর প্রয়োজন যা আইনস্টাইনের স্বীকার্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং বিশেষ ক্ষেত্রে গ্যালিলিও রূপান্তরকেও সমর্থন করে। এই পুরো প্রেক্ষাপটকে ব্যাখ্যা করার জন্য 1895 সালে হল্যান্ডের বিজ্ঞানী হেনরিক লরেঞ্জ তড়িৎচুম্বক তত্ত্ব থেকে রূপান্তরে কতগুলো সমীকরণ প্রতিপাদন করেন যা সকল জড় কাঠামোতে সমভাবে প্রযোজ্য হয়। সেগুলোকে লরেঞ্জের রূপান্তর নামে পরিচিত। আইনস্টাইন তার যার সন্ধানে ছিলেন লরেঞ্জের রূপান্তরের মধ্যে তিনি তা পেয়ে যান। আমরা যদি লরেঞ্জের রূপান্তর ব্যাখ্যা করতে চাই তাহলে ব্যাখ্যাটা এরকম হবে: একটি কাঠামো আগে চিত্রটি এঁকে নিচ্ছি, তারপর আমি ব্যাখ্যা করছি। এক্স ওয়াই জি হচ্ছে মূল বিন্দু, এস কাঠামো, একটি কাঠামো এগুলি সব ত্রিমাত্রিক কাঠামো। এটা হচ্ছে এক্স প্রাইম কাঠামো। ধরি এস কাঠামো সাপেক্ষে এস প্রাইম কাঠামোটি প্লাস এক্স অক্ষের দিকে, মানে প্লাস এক্স মানে হচ্ছে এই অক্ষের দিকে ভি ধ্রুব বেগে গতিশীল। তাহলে এটি ভি ধ্রুব বেগে গতিশীল প্লাস এক্স এর দিকে, মানে এই বরাবর ডান দিকে। আরো ধরি এস প্রাইম কাঠামোটি, মানে এই কাঠামোটি এস কাঠামোকে অতিক্রমকালে উভয় কাঠামোর দুটি পর্যবেক্ষক স্টপ ওয়াচের সাহায্যে গণনা শুরু করেন। এই কাঠামোটি যখন ওকে অতিক্রম করেছে তখনই আমরা গণনা শুরু করেছি। সেই গণনার সাপেক্ষে এস কাঠামোর এক্স কাঠামোর ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ও এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দুটি কাঠামোতে আচ্ছা, এবং সবটির সময় হচ্ছে প্রথমটির জন্য টি ও টি প্রাইম। তাই এক্স ও এক্স প্রাইম এর
মধ্যে সম্পর্ক বিবেচনায় x equal to x prime equal to x minus vt না হয়ে হবে x prime equal to k x minus vt। আচ্ছা, এই হচ্ছে পি বিন্দুর ঘটনাটি ঘটছে ওই কাঠামোতে যা দুজনে পর্যবেক্ষণ করছেন, সেটা এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, আর এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স প্রাইম, আর এতটুকু হচ্ছে ভিটি। আর এই কে কে বলা হচ্ছে সমানুপাতিক গুণাঙ্ক বা গুণক বা ফ্যাক্টর অফ প্রপোর্শনালিটি। কে এর মান এক্স ও টি এর উপর নির্ভরশীল নয়, যদিও ভি এর উপর নির্ভরশীল হতে পারে। এটি একটি গ্রহণযোগ্য সমীকরণ, কেননা একই সরলরেখার সমীকরণে এক্স কাঠামো নির্দিষ্ট ঘটনা ও এক্স কাঠামো নিচে ঘটনা অনুরূপ হবে, কিন্তু অধিকন্তু আবারও কে ইকুয়াল টু 1 হলে গ্যালির রূপান্তর অনুরূপ হয়। যেহেতু এটা ধ্রুবক নিয়ে আসা হচ্ছে, তাই এর মান 1 হলে কিন্তু গ্যালিলিওর আগের রূপান্তরের সাথে মিলে যাচ্ছে। যেহেতু পদার্থবিজ্ঞানের সকল নিয়মাবলী এস ও এস প্রাইম কাঠামোতে একই রূপ থাকে, তাই এক্স প্রাইম ও টি প্রাইমের ক্ষেত্রে এক্স এর প্রবেশ করে দাঁড়ায়। আবার এটিকে যদি এক্স এর সাপেক্ষে এক্স এর জন্য এক্স ইকুয়াল টু কে এক্স প্রাইম প্লাস ভিটি, হচ্ছে এক্স প্রাইম আর ভিটি যোগফল হচ্ছে এক্স। আমি বুঝতে পারলাম কে হচ্ছে আবারও ফ্যাক্টর অফ প্রপোর্শনালিটি। ওকে, আবার ধরা যাক এস কাঠামো ও এস প্রাইম কাঠামোর জন্য একই অবস্থানে ছিল, তখন সাধারণ বিন্দু বা মূল বিন্দু থেকে একটি আলোক সংকেত পাঠানো হলে উভয় কাঠামোতে দুজন পর্যবেক্ষক সময় গণনা শুরু করলো। এস ও এস প্রাইম কাঠামো পর্যবেক্ষক দেখলো সংকেতটি পি বিন্দুতে পৌঁছাতে যথাক্রমে টি ও টি প্রাইম সময় লেগেছে। দ্বিতীয় শিকার্য অনুসারে উভয় কাঠামোতে আলো দুটি সমান, সুতরাং এস কাঠামোতে আলো কর্তৃক অতিক্রম দূরত্ব এক্স ইকুয়াল টু সিটি। আবার এস প্রাইম কাঠামোতে আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সি টি প্রাইম। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু অন্য বিবেচনায় আসি। আমাদের সবগুলো সমীকরণের মধ্যে তুলনা করতে হবে। তুলনা করলে আমরা পাই সি টি প্রাইম, এই সবগুলো সমীকরণের মধ্যে সি টি প্রাইম ইকুয়াল টু কে সি টি মাইনাস ভিটি, সিটি সেখানে বসালেই হচ্ছে ইকুয়াল টু কে টি সি মাইনাস ভি এবং সিটি ইকুয়াল টু সি টি প্রাইম প্লাস ভি টি প্রাইম ইকুয়াল টু কে টি প্রাইম সি প্লাস ভি।
সমীকরণ দুটি গুণ করে দেই। 1 2 3 4 5 6 সমীকরণ দুটি যদি গুণ করে দিই 5 আর 6 গুণ করে পাই, তাহলে আসছে সি স্কোয়ার টি টি প্রাইম ইজ ইকুয়াল টু কে স্কোয়ার টি টি প্রাইম সি মাইনাস ভি সি প্লাস ভি, বা যদি একবারে করা যায় তাহলে আসছে হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা কে স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অতএব কে ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এক নঙে এর মান বসিয়ে কি পাচ্ছি, তাহলে আমরা বসিয়ে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার। যেহেতু ভি এর দিক ছাড়া এস ও এস প্রাইমের মধ্যে কোনো প্রভেদ নেই, তাই উভয় কাঠামোতে কে এর মান সমান হবে। এস ও এস কাঠামোতে এক্স ও ওয়াই কাঠামো বরাবর কোনো আপিট দিকে নেই বলে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, আবার নাম দিই 7 নং সমীকরণ হতে পাই আবার সি টি প্রাইম ইকুয়াল টু সি টি মাইনাস ভি এক্স বাই সি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার। এটাকে নাম না দিয়ে এবারে সি গুলো উঠিয়ে দিই। অতএব টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি বাই সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ওভার। 7 ও 8 নম্বর সমীকরণটিকে বলা হচ্ছে লরেঞ্জের রূপান্তর। তাহলে আমরা চূড়ান্ত সূত্র হিসেবে পাচ্ছি দূরত্বের ক্ষেত্রে গতিশীল কাঠামোর জন্য এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার সময়ের জন্য এক্স টি ইকুয়াল টু
টি মাইনাস vx by c square 1 minus v square by c square root over এদের লরেঞ্জ রূপান্তর বা এরা লরেঞ্জ রূপান্তর নামে পরিচিত। এগুলো হচ্ছে আবার এস হতে এস এর পরিমাণগুলো রূপান্তর করা হলে আবার এস প্রাইম হতে এস এর পরিমাপগুলো রূপান্তর করা হলে ভি এর স্থানে মাইনাস ভি বসাতে হবে, কারণ অপোজিট দিকে আমরা দেখছি। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ায় এক্স প্রাইম প্লাস ভিটি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি ইকুয়াল টু টি প্রাইম প্লাস ভি এক্স সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এরা বিপরীত লরেঞ্জ রূপান্তর লরেঞ্জ রূপান্তরের দুটো গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। প্রথমত সময় অবস্থানের নির্ণয় পর্যবেক্ষক আপনি গতির উপর নির্ভরশীল। সময় অবস্থান নির্ণয় পর্যবেক্ষকের আপনি গতির উপর নির্ভরশীল অর্থাৎ ভি এর উপর নির্ভরশীল এবং একটি প্রসঙ্গ কাঠামোতে পৃথক স্থানে দুটি ঘটনা যুগপথে ঘটলেও অন্য কাঠামোতে যুগপথ নাও ঘটতে পারে। অর্থাৎ ভি এর উপর নির্ভরশীল যে বেগে যাচ্ছিল, আর হচ্ছে একটি প্রসঙ্গ কাঠামোতে পৃথক স্থানে দুটি ঘটনা যুগপথ ঘটলেও মানে একই সাথে ঘটলেও অন্য কাঠামোতে যুগপথ নাও ঘটতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ওটা লিখে দিই, পর্যবেক্ষকের আপেক্ষিক গতির উপর নির্ভরশীল। দ্বিতীয়টি হচ্ছে প্রসঙ্গ কাঠামো দ্বয়ের আপেক্ষিক দ্রুতি ভি আলো দ্রুতি সি এর তুলনায় অত্যন্ত কম হলে অর্থাৎ ভি ইজ লেস দেন সি হলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টেন্ডস টু 0 হবে, অবশ্যই 0 হবে, এবং কে ইকুয়াল টু 1 হবে।
সুতরাং কাঠামোদের আপতিক দ্রুতি ভি আলোর দ্রুতির অত্যন্ত কম হলে লরেঞ্জ রূপান্তর গ্যালিলিও রূপান্তরে রূপান্তরিত হবে। ফলে লরেঞ্জের রূপান্তর রূপান্তরে পরিণত হবে। ফলে লরেঞ্জের রূপান্তর আমাদের দু ধরনের কাজই করছে। এটি একই সাথে গ্যালিলিও রূপান্তরকে সমর্থন করছে, আর একই সাথে আইনস্টাইনের আবির্ভূত তত্ত্ব সম্মুখ দিকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আগামীতে দেখা হবে। আল্লাহ।